ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আহ, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে কিনা। বিএনপি অধিকাংশ আসনে মনোনয়ন ঘোষণা করেছে। কদিন আগে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের একরকম হুঙ্কার ছেড়েই বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে, নির্বাচন হবে এটা বাংলাদেশের শতভাগ মানুষ বিশ্বাস করে না। আমরা রাস্তাঘাটে যখন কথা বলি, রাজনৈতিক দলদের সাথে কথা বলি, স্টেক হোল্ডার, তারা অনেকেই বলে ভোট কি ফেব্রুয়ারিতে হবে কি হবে না। এটাই প্রথম প্রশ্ন। যে ভোটটি হয়ে হবে কনফার্ম, সেটা নিয়ে কেউ প্রশ্ন করে না। তো আমার মনে হয় তার আগে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভোটটা কি ইনক্লুসিভ হবে নাকি নন ইনক্লুসিভ হবে? যদি নন ইনক্লুসিভ হয়, কতটুকু নন ইনক্লুসিভ? যেমন ঐক্যমত কমিশন 30টি নিবন্ধিত দলকে তাদের আলোচনায় ডাকেনি। 30টি, এই 30টি দলকে বাদ দিয়ে কি ভোট হবে? বা এই 30টি দলকে মনে করে ভোটের সুষ্ঠু পরিবেশ আছে, তারা পার্টিসিপেট করবে? এবং এর সাথে দাবি হচ্ছে গণভোট। আজকে ঢাকায় জামাত এবং চরমোনাই ব্যাপক শোডাউন করেছে, প্রচুর লোকজন তারা নামিয়েছে। তারা গণভোটের দাবি এবং সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙ্গুলে তারা ঘি উঠাবে, এবং ঘি খেতে জানে, তারা কিভাবে খেতে হয় এটাও জানে। তার মানে তারা নভেম্বরে একটা গণভোট চাচ্ছে। যদি নভেম্বরে গণভোট হয়, ফেব্রুয়ারিতে আবার একটা ভোট কিভাবে হবে? নভেম্বরে গণভোট কিভাবে হবে 45,000 সেন্টারে বা 42,000 সেন্টারে? এটা তো একটা অবিশ্বাস্য বিষয়। তো অনেকগুলো ক্লাউড ক্রিয়েট হচ্ছে। এই ক্লাউডের মধ্যে জি এম কাদের একটা স্পষ্ট কথা বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড়া ভোট করতে দেওয়া হবে না। হোয়াট ই মিন্ট, যে ওটা আসলে ভোট হবে না। যদি একটা ভোট কেউ করেও থাকে, ওই দিন ভোটার যাবে না, মারামারি হবে, দ্বন্দ্ব হবে, ককটেল ফুটবে, গাছ কাটানো হবে, বিভিন্ন সেন্টারে ভোটাররা পালিয়ে যাবে, ভোটাররা ভয় পাবে, প্রিজাইডিং এরা ভোট কাস্টিং বাড়ানোর জন্য জোর করে তাদেরকে ভোট কাস্টিং বাড়ানো হবে, মানুষ মারা যাবে। 14 সালে আমরা দেখেছি, চোখের সামনে 14 সালে আমরা একটা ভোট দেখেছি যেখানে বড় একটি বা দুটি দল বাদ দিলে ভোটটা কি হয়। প্র্যাকটিক্যালি 14 সালের ভোটে 5% লোক পার্টিসিপেট করেছিল। 50% লোক তো আগেই নির্বাচিত হয়েছিল। এটাকে তো ভোট বলা যাবে না। একই রকম ভোট সামনে হতে পারে, তার থেকে খারাপও হতে পারে। এবং যদি খারাপ হয়ে থাকে, তাহলে সেটাকে কি আমরা ভোট বলবো না অন্য কিছু বলবো? তাই যদি হয়ে থাকে, তার পরবর্তী যে সরকারটি আসবে ওই ভোটের পরে, তারা খুব দুর্বল ম্যান্ডেট নিয়ে আসবে, তারা খুব আংশিক ম্যান্ডেট নিয়ে আসবে, এবং খুব দৃঢ়তার সাথে দেশ চালাতে পারবে না। আরেকটি বিষয় আছে, ওই ভর্তি করার জন্য পুলিশ প্রশাসন আর্মি। বললেন, আমি একটু ইন্টারাপ্ট করি। এই যে আপনি বললেন 14 সালের মতো ব্যাপক সহিংস হবে ভোট গ্রহণের দিনটিও, কারণ 14 সালেও মনে আছে যে ভোট গ্রহণে কাজ করছিলেন যে কর্মকর্তারা, তারা হত্যার শিকার হয়েছেন। আপনি বলছেন গাছ কাটা, ব্যারিকেড দেওয়া, অগ্নিসংযোগ, নানা ঘটনা ঘটেছে। এবার সেগুলো কারা ঘটাবে? যারা ভোটে অংশ নিতে পারছে না, মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি ভোট এভাবে প্রতিহত করার কথা ভাবছে? দেখুন, জাতীয় পার্টি এভাবে ভোট প্রতিহত রিসেন্ট টাইমে কখনো করেনি। জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল, তবে আওয়ামী লীগ এমনটি করতে পারে। 42,000 সেন্টারের অনেক সেন্টারে একটা কাঁচা রাস্তা আছে, অনেক সেন্টারে নদী পার হয়ে যেতে হয়, অনেক সেন্টারে প্রিজাইডিং আসবেন আরেক এলাকা থেকে, তিনি ওই এলাকায় ভয় পাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি জিনিস আমি মনে করি, শেখ হাসিনা যে খারাপ ভোটগুলো করেছিল, সেখানে শেখ হাসিনার দল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ, বিজেপি, এরা সবাই কম্প্যাক্ট একটা শক্তি ছিল, একদম ওয়ান সিঙ্গেল ফোর্স হিসেবে কাজ করেছে। এখন কিন্তু পুলিশের মধ্যে আমরা সেই 14 সালের মতো একটি বিতর্কিত ভোট করার উৎসাহ আমরা তাদের মধ্যে দেখবো না, নানা কারণে দেখবো না। কারণ এগুলো করার ফলাফলটা সবাই নিজের চোখে দেখেছে। আইজিপি জেলে আছে, সাবেক সেনাপ্রধান পালিয়ে গেছে, বিজেপির সাবেক হেডের বিরুদ্ধে স্যাংশন হয়েছে, এবং অনেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলা হচ্ছে, প্রধান বিচারপতি হাত করা পড়েছে, প্রধান নির্বাচন কর্মকর্তাকে জুতা দিয়ে মারা হয়েছে। এগুলো দেখার পরে প্রশাসনের একটা বড় অংশ একতরফা ভোটের সময় নিউট্রাল হয়ে যেতে পারে, এবং অনেকে দায়িত্ব পালনেও অনীহা প্রকাশ করতে পারে। যদিও এগুলো আমি খুব আগ বাড়িয়ে বলছি, কিন্তু এমনটা হতে পারে। ভোটের সময় দেখা যাবে অনেকে দায়িত্ব পালন করবে না, অনেকে প্রিজাইডিং এর দায়িত্ব নিবে না, যদিও এটা তারা বাধ্য। তো সেই প্রেক্ষাপটে একটা ভোট করে রেজাল্ট তুলে নিয়ে আসা, এটা সম্ভব যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে পাতানো ছক করা হয়। তো পাতানো ছকটা তো আবার দুই দিক থেকে ক্ষতিকারক, কারণ তখন ভোটের রেজাল্টটা রিফ্লেক্ট হবে না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি সেই ভোটটি সুষ্ঠু হবে না, সেই ভোটটি ভোট হবে না। আওয়ামী লীগকে যে কোনো ফরম্যাটে ভোটে আনার চেষ্টা করতে হবে, অথবা ভোটারকে আনার চেষ্টা করতে হবে, অথবা জাতীয় পার্টিকে সুযোগ দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড নাই। তথ্য উপদেষ্টা নিজেই বলেছেন, মাননীয় তথ্য উপদেষ্টা নিজেই বলেছেন, যখন আমি নিয়োগ দিতাম, ট্রান্সফার করতাম, জামাত এবং বিএনপির সুপারিশ আমরা ট্রান্সফার করেছি।
তার মানে এখন মাঠ প্রশাসন জামাত এবং বিএনপির সুপারিশে। জি ধন্যবাদ। নজরুল কবির, মানে এই একই কথা তো শেখ হাসিনা সাম্প্রতিক তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের একটিতে তো শিরোনামই হয়েছে এটা, এএফপির সঙ্গে সাক্ষাৎকার, যেখানে শেষ করলেন শামীম হায়দার পাটোয়ারি যে এই ভোট আরো বিভক্তির সৃষ্টি করবে। তো আপনার মনে হয় কিনা আওয়ামী লীগ ছাড়া ভোটটা হয়ে যাবে, মানে ভোটের এক রকমের একটা জোয়ার সৃষ্টি হয়েছে কিনা বিএনপি মনোনয়ন ঘোষণার মাধ্যমে, নাকি আসলে গণভোটটাই আগে হতে হবে? আর মানে এই এই আওয়ামী লীগ আসলে ভোট প্রতিহত করবে কিনা, সেটাও একটা মানে আপনার বিশ্লেষণটা জানতে চাই। অনেক ধন্যবাদ শামীম পাটোয়ারিকে, ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা দর্শক তাদেরকে ধন্যবাদ। শামীম সাহেব তার যেহেতু রাজনীতিবিদ, উনি রাজনীতির ভাষায় কথা বলেছেন, রাজনীতির তার একটি দলের, যেহেতু তিনি মহাসচিব, সেই দলের ভাষায় কথা বলেছেন। আমার জায়গাটা একটু ভিন্ন। ধরুন, রাজনীতির মাঠে নানা ধরনের খেলাই আছে, নানা ধরনের খেলা চলবে। আমি প্র্যাকটিক্যালি যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং বেশ কিছু নির্বাচনী সংবাদ, অর্থাৎ তার প্রাক নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময় কাভার করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি কোনো লজিক্যাল সিমটম দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত নির্বাচন হওয়ার মতো। দেখেন, একটা নির্বাচন করতে হলে তার পোলিং অফিসার লাগে, তার প্রিজাইডিং অফিসার লাগে, তারপরে ভোট কেন্দ্রগুলো লাগে, শেষ হয় না। এটা আমি একদম নির্বাচন কমিশনের প্রস্তুতির রিয়েল বাস্তবতার কথাগুলো বলছি আপনাকে। দ্বিতীয়ত হচ্ছে, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে গেল। এখন ধরেন যে ব্যালট ছাপানো কিংবা ধরেন যে বাদবাকি যে কাজগুলো আছে, এগুলোর জন্য যেই ধরনের এক্সপিরিয়েন্স কাজ হওয়া দরকার, আর সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে স্টেক হোল্ডার কারা। এক, জনগণ; দুই, পলিটিক্যাল পার্টিগুলো। আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল সব বাদ, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কি নির্বাচন কমিশন যদি ডিসেম্বরের তফসিল ঘোষণা করে প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী এবং প্রধান নির্বাচন কমিশনারের ভাষ্য অনুযায়ী, তাহলে এই নভেম্বরেও তো আজকে 6 তারিখ চলে যাচ্ছে, আজকে পর্যন্ত স্টার্ট হয় না রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। ফলে যেই রাজনৈতিক দলগুলো অংশ নিবে, আমি কিন্তু এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দলকে বাদ দিয়ে বলছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতাদর্শ আছে। ইতিমধ্যে আপনি সিমটম দেখতে পাচ্ছেন যে এক একজনের এক এক রকম কথা, এক এক রকম দাবি। ফলে ওই দলগুলো, অর্থাৎ কথিত জুলাই সনদের ঐক্যমতে পৌঁছানো দলগুলোরও তো ভোটের প্রশ্নে সে ডিফারেন্ট দাবি আসবে। এখনো ধরেন যে নিবন্ধন সময় দিয়েছে সরকার, বলেছে 1 সপ্তাহের মধ্যে, মানে 11-12 তারিখে সরকার একটা ডিসিশন দিয়ে দেবে। যদি মানে শিশুরা যদি একমত না হতে পারে তাহলে হেড টিচার ডিসিশন দেবেন। না, সেটা তো বলেছেন সনদের প্রশ্নে। সনদের প্রশ্নটা আমি পরে যাই, আমি ভোটের প্রসঙ্গটা আগে শেষ করি। এটা গেল নর্মাল ভোটের কথা। এবার আসেন গণভোটের প্রশ্নে। গণভোটের প্রশ্নে আজকে পর্যন্ত এবং লাস্ট যে নিবন্ধন ঘোষণা করা হলো 3টি দলের, সেই দিনেও নির্বাচন কমিশন সচিব বলে দিয়েছেন তারা ফেব্রুয়ারি নির্বাচনকে মাথায় রেখেই তারা প্রস্তুতি নিচ্ছেন। তাদেরকে সরকার এখনো পর্যন্ত গণভোটের কোনো বাস্তবতা বলেনি। অফিসিয়ালি তিনি বলতে চাননি গণমাধ্যম কর্মীদের কাছে, কিন্তু আনঅফিসিয়ালি বলেছেন যে বাস্তবতাটা হচ্ছে যে আগামী 2 মাসে আমি এই ভোটটাই শেষ করতে পারবো কিনা, ঠিক মতো প্রস্তুতি নিতে পারবো কিনা, আর গণভোট আরেকটা আসলে আমি ওই ভোট কবে করব। এত সহজ না তো, একটা গণভোট করবো এখন সব বার্ষিক পরীক্ষা স্কুল কলেজগুলোতে। ফলে আমি এখন সেন্টার, আমার পোলিং অফিসার, আমার ট্রেনিং, কোনো কিছুই তো শেষ হয় নাই। তার মানে আমি অন্য রাজনৈতিক দল বান্ধবদের কথা বাদ দিলাম, যেই মূল প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, যারা নির্বাচনটি অনুষ্ঠান করবেন, দে আর নট রেডি অ্যাট অল। সো আমি কোন মুখে নির্বাচন আশা করব যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে? এক। দ্বিতীয়ত হলো যে এই যে সরকার যে একটা নির্বাচন করবে, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তার মধ্যে বড় একটি বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা। স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল রাতে বলেছেন যে অত্যন্ত, আবারও তিনি বলেছেন যে উৎসব মুখর পরিবেশে হবে। তিনি এই ভাষ্য দেওয়ার 6 ঘন্টাও পার হয় নাই, বিএনপির একজন মনোনীত এমপি গুলিবিদ্ধ এখন
এবং একজন কর্মী নিহত হয়েছেন। এই হচ্ছে আইন শৃঙ্খলার বাস্তবতা। আরেকটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য, রাজনৈতিক দলের প্রধান এবং জুলাই যোদ্ধা যিনি, এই এনসিপির সঙ্গে যারা যুদ্ধ করেছে, সেই তারেক নামে যিনি পরিচিত, তিনি নির্বাচন কমিশনের গেটে বসে আছেন যে অপেক্ষাকৃত দুর্বল দল, অপেক্ষাকৃত তার ভাষায় ভুয়া তথ্য দেওয়া দলকে দেওয়া হয়েছে, নিবন্ধন দেওয়া হয়েছে, অথচ তাকে দেওয়া হয় নাই তার দলের নিবন্ধনের জন্য। এইরকম একটি বাস্তবতা যখন দাঁড়িয়ে আছে, প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা তাকে বসিয়েছে। এখন ধরে নিলাম ছাত্রদের সন্তুষ্টির জন্য যদি নির্বাচনটা দিতে চান, সেটাও তো পারছেন না, কারণ এনসিপি, এই ছাত্রদের সংগঠন তো হলো এনসিপি, এনসিপির শর্ত তো এখন পর্যন্ত পূরণ হয় নাই। এনসিপি এবং জামায়াতে ইসলামী দুটো দলই, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই দুটো দলই কিন্তু গণভোট চাইছে। তার মানে এনসিপি যদিও বলেছে নির্বাচনের দিন গণভোট হলেও তাদের আপত্তি নাই, আর জামায়াতে ইসলামী সুস্পষ্টভাবে বলেছে যে গণভোটটা হতে হবে নভেম্বর মাসে। তার মানে কি গণভোট একটা হতে হচ্ছে কিনা, মানে আপাতত সেই বিষয়ে আসলে কি সরকারের পক্ষে সম্ভব হবে শুধু বিএনপির কথা শুনে গণভোটটাকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, সেটা একটা প্রশ্ন। আর সেনাবাহিনী এইরকম সময়ে উঠে গেল কেন, মানে এতটা একটা স্পর্শকাতর সময়ে বিএনপি মাত্র মনোনয়ন তালিকা দিল, সেনাবাহিনী 50% সদস্য দিয়ে দিচ্ছে, আর বিএনপির জনসংযোগে গোলাগুলি শুরু হয়ে গেল। ধন্যবাদ। ওই আমাদের আইআরআই একটা ইন্টারিম রিপোর্ট দিয়েছে, আমি একটু আগে দেখলাম, জাস্ট একটু আগে পাবলিশ হয়েছে। সেখানে অনেকগুলো কথার মধ্যে একটা আছে যে সংস্কার বিষয়ে ডিফারেন্স ক্রিয়েট হয়েছে এবং সংস্কারের বাস্তবায়ন নিয়ে শার্প ডিফারেন্স আছে। নতুন দল তরুণদের হাই এক্সপ্রেশন নিয়ে আসছে, কিন্তু তারা মেইন স্ট্রিম দল হতে পারেনি, এখনো ট্রেডিশনাল পলিটিক্যাল ট্রেন্ডসেই বাংলাদেশ আছে, অর্থাৎ ওই চারটা দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এই চারটা দল। আরেকটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তৃতীয় মতবাদটি তারা দিয়েছে, যে তারা মনে করছে বড় একটি দল আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা হয়েছে, ব্যান করা হয়েছে, এবং তারা ভোটটাকে, সামনের ভোটটাকে পিসফুল দেখছে না, ভায়োলেন্সের তীব্র আশঙ্কা করছে। কারণ সেনাবাহিনী, আমরা গত আগস্টের অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের মতো করে, আমরা টকশোর মাধ্যমে কথা বলেছি, আমাদের পার্টির চেয়ারম্যান সংসদে কথা বলেছে, জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, মারা গেছে, জেলে গেছে, এমন অনেক রেকর্ড আছে। এরপরে আমরা দেখলাম রাষ্ট্রের চির ধরানোর একটা দাবি উঠছে, রাষ্ট্রপতিকে সরাও, সংসদ বিলুপ্ত করে দাও, গণপরিষদ করো, 47 সাল থেকে স্বাধীনতা, অনেকে আবার তিতুমির থেকেও স্বাধীনতা বলেছে, তিতুমিরের সময় থেকে স্বাধীনতা করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের যে মৌলিক কাঠামো, আমাদের প্রেগন্যান্ট ভ্যালু, এই ভ্যালুগুলোতে আঘাত দিয়ে একটা কাউন্টার ন্যারেটিভস এর চিন্তা করা হচ্ছে এবং উদ্ভট অনেক তত্ত্ব দেওয়া হয়েছে। এই সমস্ত তত্ত্বের কাছে, বিজয়ী শক্তির দাপটের কাছে অনেকেই স্থিমিত হয়ে গিয়েছিল। একটা প্রতিষ্ঠান চেষ্টা করেছিল মোটামুটি মব ঠেকাতে, মোটামুটি নিরপেক্ষ থাকতে, মোটামুটি সাংবিধানিক স্ট্রাকচার ধরে রাখতে, সেটা হচ্ছে সেনাবাহিনী। এবং এই সেনাবাহিনীকে যখন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে মামলায় হাজির করানো হলো, রাইট অর রং আমি সেখানে যাব না, তখন স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর মধ্যে একটা মিশ্র প্রক্রিয়া হয়েছে, স্বাভাবিকভাবেই। এই মিশ্র প্রক্রিয়ার দেশ তো প্রতিষ্ঠা তো সেনাবাহিনী না, সেনাবাহিনী হচ্ছে কমান্ড ফলো, একদম টোটালি লিসেনিং, আদেশের বাইরে তো যেতে পারে না। তো ওই সেনাবাহিনীর ওই মামলার কারণে স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে সেনাবাহিনী একটা অংশ হিউজলি ডিমোরালাইজ। ওখানে মামলায় আসামি হয়েছে তাদের অনেকেই ক্যান্টনমেন্টে জিওসি ছিল, তাদের আন্ডারে যারা চাকরি করেছে তাদের অন্ধভক্ত, অনেকে খুব ভালো মানুষ, খুবই প্রশংসিত আর্মি অফিসার আছে ওখানে। আবার অনেকে অন্যায় করতেও পারে, তারা চেইন অফ কমান্ডে কাজ করেছে। আসলে কার কমান্ডে কে কাজ করেছে এটা নির্ধারণ করা খুব কঠিন। আবার ইল্লিগাল অর্ডার তারা মানতে বাধ্য না, কিন্তু যখন আপনি ডিসিপ্লিনারি ফোর্সকে অর্ডার দিবেন, সেই ইল্লিগাল অর্ডারকে না করার মতো পরিবেশ ওখানে থাকবে না, তাহলে তার কোর্ট মার্শাল হবে তাৎক্ষণিক। তো এখানে আমার মনে হয়েছে যে সরকারও চাচ্ছে না ইলেকশন ফেব্রুয়ারিতে হোক। সরকার ফেব্রুয়ারিতে ইলেকশন চাইলে যাদেরকে সবচেয়ে বেশি দরকার, সেই সেনাবাহিনীকে ইলেকশনের অল্প কিছু সময় আগে এ ধরনের একটি মামলায় তারা জড়াতো না। সকল অন্যায়ের বিচার হতে হবে, এই বিচারটা কোর্ট মার্শালে হতে পারতো। সেখানে মার্শাল ল যে আর্মি অ্যাক্ট আছে, সেই আর্মি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে প্রয়োজনে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের মতো মামলাটা আর্মির অ্যাক্টের আন্ডারে কোর্ট মার্শালে করা যেত। সেখানে কিছু প্রোটেকশন পেত না, বাট হতো। তাহলে হয়তো কোর্ট মার্শালে যারা বসতেন তারা আর্মি ফিলোসফি, আর্মি দর্শনটা বুঝে বিচার করতে পারতেন।
সিভিলিয়ান কোর্টে আসলে এই ধরনের বিষয়গুলো বিচার করা খুব কঠিন। যে কারণে আর্মি উঠে গেছে, এটা নিয়ে অনেক রিউমার আছে। সবচেয়ে কমন রিউমার যেটা আওয়ামী লীগের লোকজন খুব বলছে যে 14 তারিখে আওয়ামী লীগ দেশ ব্লক করে দেবে, এই জন্য আর্মিরা উঠে যাচ্ছে, আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। কখনোই ব্যাপারটা তার না। ব্যাপার হচ্ছে আর্মি দীর্ঘদিন ধরে মাঠে আছে এবং আর্মি এই কাজের জন্য তৈরি করা হয়নি। চোর বাটপাট ধরবে, মব ঠেকাবে, সিভিলিয়ানদের সাথে যুদ্ধ করবে, সিভিলিয়ানদের গালি শুনবে। হ্যাঁ, আর্মিকেও তো গালি দিয়েছে, হাসনাত গালি দিয়েছে, আর অনেকে গালি দিয়েছে, নাসরুদ্দিন পাটোয়ারি গালি দিয়েছে। এগুলো তো আর্মির কখনো শোনার কথা না। তারাও অবশ্যই ত্যক্ত, বিরক্ত, তারা ক্লান্ত হয়ে গেছে, তারা বিশ্রাম নিবে, আরেক গ্রুপ আসবে। তবে আর্মি যদি ফুল ফোর্সে ভোটে সহযোগিতা না করে তাহলে ভোটটা অসম্ভব ভায়োলেন্ট হয়ে যাবে। প্রার্থীর নিরাপত্তা কে দেবে? এই যে আপনি বলছেন জাতীয় পার্টি ভোটে যাবে কিনা, আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তো আমরা ভোটে যাওয়ার সময় আমাদেরকে যদি মেরে ফেলে, এই নিরাপত্তা কে দেবে? আমি যদি পুলিশকে ফোন দিই, পুলিশ আসতে পারবে না। বাংলাদেশে কোনো থানা থেকে এই মুহূর্তে পুলিশ 1 ঘন্টা আধা ঘন্টার আগে বের হয় না, তাদের নিজস্ব নিরাপত্তা ঝুঁকি আছে। সেনাবাহিনী সহ নিশ্চিদ্র একটা পরিবেশ না করলে ন্যূনতম ভোট হবে না। সুষ্ঠু ভোট পরের কথা, দেন আসেন। গত আন্দোলনে প্রচুর থানা লুট হয়েছে, এই অস্ত্রগুলো কোথায় আছে? এবং একজন উপদেষ্টা বলেছেন যদি শেখ হাসিনা আরো লম্বা দিন থাকতেন তাহলে তারা সশস্ত্র আন্দোলন করতেন, তাদের অস্ত্র আছে। সে অস্ত্রটা কোথায় আছে? 2, 3 আন্দোলনের সূত্রপাতের প্রথম দিকেই কয়েকটা থানায় এবং কয়েকটা জেলখানায় ওয়াল ভেঙে জঙ্গিরা বের হয়ে গেছে এবং গত 1 বছরে বেশ কিছু জঙ্গি বের হয়ে গেছে। তাদেরকে কেন বের করা হলো, কেন তারা বের হলো এবং বের হয়ে তারা কি করছে? তারা নিশ্চয়ই সংগঠন করছে। এই সংগঠন সরকার চলেছে, ঐক্যমত কমিশনও সাংবিধানিক। এই মুহূর্তে গণভোট নাই। জাস্টিস ফারাহ মাহবুব একটা রায় দিয়েছেন, সে রায়ের ফলে 15 অ্যামেন্ডমেন্টের অনেকগুলো প্রভিশন বাতিল হবে, গণভোট ফেরত আসবে, যেটা আগে ছিল 15 অ্যামেন্ডমেন্টের আগে, 12 সালের আগে। সেখানে গণভোট হবে একটা আইন সংসদে পাশ হওয়ার পরে, সংসদের আগে গণভোট হতে পারে না। আর যে ভ্রান্ত ধারণা বলা হয়েছে 270 দিনের মধ্যে সংসদকে পাশ করতে হবে, না হলে ইপসো ফ্যাক্টো অটোমেটিক্যালি ভার্বাটিম এটা পাশ হয়ে যাবে, সন্নিবেশিত হয়ে যাবে, এগুলো অলিক কনস্টিটিউশনাল ইউপিরিজম, এটাকে বলি আমরা কনস্টিটিউশনাল অ্যাডভেঞ্চারিজম, যেটা কখনোই কাম্য ছিল না। মূলত গণভোটের দাবি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারও নাই, কাজে এই বিতর্কটা তো লম্বা। আর আপনি আইনজীবী মানুষ, আপনাকে এই বিষয়ে একটু প্রশ্ন করব যে নানা রকম ভাবে বলা হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তী সরকার, কাজে রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দেওয়ারও কিন্তু আবার একটা আওয়াজ উঠেছে। নজরুল কবির, যেই জায়গাটাতে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি কিন্তু কোনো রাগঢাক ছাড়াই মানে বলে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর মামলাটার সঙ্গে সেনা সদস্যদের উঠে যাওয়ার একটা সম্পর্ক স্থাপন করলেন। কারণ আপনার মনে থাকবে যেই সেনা কর্মকর্তা সেনা হেফাজতে সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে এসেছিলেন, সেই মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনিও কিন্তু এটা বলেছিলেন যে আমাদের মোরাল ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচনের ডিউটি পালন করার আগে এমন একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার মাধ্যমে। আপনার কি মনে হয় যে সেনাবাহিনী এমন একটা সময়ে উঠে গেল কেন? আর সেনাবাহিনী ছাড়া আসলে পুলিশকে দিয়ে সামাল দেবে কি করে সরকার এই পুরো মানে অবস্থাটা? কারণ আপনি যে বলছিলেন প্রস্তুতির কথা, নজরুল কবির, আপনার মনে থাকবে যে সরকার কিন্তু মাঝখানে কয়েক হাজার এসআই নিয়োগ করা প্রয়োজন নির্বাচনের আগে, সেই ঘোষণাও দিয়েছিলেন। লুৎফুজ্জামান বাবর তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেখানে হচ্ছে যে এসএ এর পরীক্ষা হয়েছে, কিন্তু সবাই এসএ কে তো একটা মিনিমাম ট্রেনিং দিতে হয়। একেবারে ওরা প্ল্যান নিয়েছিল যে 4 মাসের ট্রেনিং দিবে, কিন্তু বডিলি অধিকাংশই আর ফিট অন্তত পক্ষে তারা সারদায় গিয়ে হতে পারে নাই, ফলে সেখান থেকে ড্রপ আউট করতে হয়েছে। কিন্তু বেশ অনেকগুলোই কনস্টেবল নিয়োগ হয়েছে এবং এটি একদম আমার খুব মানে যেই জায়গাগুলোতে পরীক্ষা হয় সেগুলো আমার নিজের চোখেও দেখার অভিজ্ঞতা হয়েছিল যে হাতে কাগজ মানে শিবিরের অমুক জায়গায় সে যুক্ত ছিল, কিংবা জামাতের নেতার সুপারিশ, সিল দেওয়া জামাতের প্যাডের, এরকম জিনিস আমি যারা পরীক্ষা দিতে এসেছিল সেই সময়ও দেখেছি যে যদি কোনো কারণে লাগে। এবং গ্রামের খুবই একেবারে ইনোসেন্ট ছেলেপেলেরা এই জিনিস জোগাড় করে এসে পরীক্ষা দিতে আসছিল। যাই হোক, সেই আলোচনা পরে যে আপনি সেনাবাহিনীর যে প্রসঙ্গটা বললেন, দেখেন বাংলাদেশে তো ছোট, শামীম সাহেবেরও অনেক বন্ধু বান্ধব আছে, ছোট ভাই বেড়াদাররা আছে সেনাবাহিনীতে, আপনার আছে, আমাদেরও আছে। এই যে বুধবার থেকে যারা উঠে গেল, অর্থাৎ
রেস্টে গেল, কোড অ্যান্ড কোড ভাষায় যদি বলি, এবং বলা হলো যে এই রেস্টে 50% নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তারা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সামনে প্রশিক্ষণ আছে, এবং তাদের পেশাদার যে প্রশিক্ষণ হওয়ার কথা, শীত মৌসুম চলে এসছে। আপনি জানেন প্রতি বছরই শীতকালীন একটি প্রশিক্ষণ হয় সেনাবাহিনীতে, তো সেটার জন্য তাদের যাওয়া দরকার। এখন যেই সেনাবাহিনীর মরালিটি হচ্ছে তাকে ভুয়া বলা হয়, তাকে সামাজিক মাধ্যমে চৌকিদার বলা হয়, এমনকি যখন তাকে যেই সেনাবাহিনীকে শুনতে হয়েছে যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া হবে, কোড অ্যান্ড কোড এই সেনাবাহিনীরই একজন ঊর্ধ্বতন সাবেক সামরিক কর্মকর্তা নিউ ইয়র্কে বসে থেকে যখন সেনাপ্রধানকে কোড অ্যান্ড কোড কুলাঙ্গার বলেন, তখন সেনাবাহিনীর মরালিটি কোথায় থাকে? আপনার কাছেও তো আমি ব্যক্তিগতভাবে পছন্দ না করতে পারি আমার দেশের সেনাপ্রধানকে, কিন্তু যখন তিনি আমার রাষ্ট্রের সেনাপ্রধান, যখন তিনি আমার সার্বভৌমত্ব রক্ষার চিফ কমান্ডার, তখন আমি তাকে এই জাতীয় শব্দ বলা কিংবা সেনাবাহিনীকে ভুয়া বলা আমার আপনার কি সহ্য হবে? হওয়ার তো কথা না। 32 নম্বর রক্ষা করতে গিয়েছিল সেনাবাহিনী, পরবর্তীতে তারা একদম পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে, তাদেরকে ভুয়া ভুয়া বলা হয়েছিল। তো এই পুরো বিষয়গুলি তো সাইকোলজিক্যাল আছে, এবং আপনি জানেন যে যুদ্ধে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার একটা জিনিস শেখানো হয়, এবং সেনাবাহিনী এই যে সিভিল এইডে এসছে সেটাও কিন্তু তাদের একটা অপারেশন। সেনাবাহিনী প্রত্যেকটি জায়গায় যখন একটা অপারেশনের নাম দিয়ে তাকে যেতে হয়, ফলে এই অপারেশনের মরাল শক্তি তারা পাবে কোথায়? নির্বাচনী দায়িত্ব পালন করতে সেই দিন কেন্দ্র রক্ষা এবং তাদেরকে সর্বময় ক্ষমতার কথা বলেছে সরকার সেই দিন, অর্থাৎ তারা গ্রেপ্তারও করতে পারবেন। আপনার আমার কি মনে হয়, আপনি কি কনভিন্স অ্যাজ এ ভোটার যে তারা সেই মোরাল পাওয়ার নিয়ে আসলে আসবে, অথবা তারা সেই মোরাল পাওয়ার নিয়ে আমাকে রক্ষা করতে পারবে? এইটা তো নেই। আর ক্যান্টনমেন্টে আমার আপনারই যদি অবস্থা হয়, আর ক্যান্টনমেন্টে ওই পরিবারগুলোর, ওই সেনা সদস্যদের পরিবারগুলো তো কোথাও না কোথাও ভোটার, তাদের আত্মীয় স্বজনরাও তো ভোটার, তারা কি আর ভোট দিতে যেতে পারবেন? তাদের কি মরাল অবস্থান সেই জায়গাটায় থাকবে? এই বাস্তবতা যদি আমি টের পাই, ফলে আমি কোনোভাবেই কিন্তু এই জুলাই সনদ তো প্রশ্নই আসে না বাস্তবায়িত হওয়ার। কারণ আমি যেই ডে বাই ডে যে কথাগুলো আগে দীর্ঘদিন যাবত বলে আসছি, এখন যেই বাস্তবতা, সেই বাস্তবতায় বাংলাদেশে আপনি নাম দিয়েছেন জাতীয় জুলাই সনদ। জাতীয় শব্দটি বলেন, যেটা শামীম ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে 32টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত কমিশন এই কথাই তো বলতে পারেন না। পৃথিবীর কোন দেশে গিয়ে তো এটা বলতে, আমি ধরে নিলাম আওয়ামী লীগ খারাপ, জাতীয় পার্টি খারাপ, বাকি দলগুলিকে ডাকেন নাই কেন? আমি ধরে নিচ্ছি এই দলগুলির নেতৃবৃন্দ অপরাধী, নেতৃত্ব অপরাধী, গোটা পার্টি তো অপরাধী না। ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন, গণ আজাদী লীগ, গণতন্ত্রী পার্টি, এর প্রত্যেকটা নিবন্ধিত দল। তো এদের তো আরো নেতাকর্মীরা ছিল, তাদের মতামত তো গ্রহণ করতে পারতো, তাদেরকে আমন্ত্রণই জানানো হয় নাই। আরো ইন্টারেস্টিং, সিপিবি বাসদ দিয়েছিল, তারা কিন্তু প্রত্যাখ্যান করে আসছে। ফলে এটি তো কোনোভাবেই আর জাতীয় ঐক্যমতের জায়গায় নেই। ফলে জুলাই সনদের জন্য গণভোট তো দূরে থাকুক, এই জুলাই সনদই আজকে প্রশ্নবিদ্ধ, এটি কোনো জাতীয় সনদ না। ফলে যেটা জাতীয় সনদ না, তার জন্য একটি ভোট হবে, আর বাংলাদেশের আওয়ামী লীগ জাতীয় পার্টি লাগবে না, বাংলাদেশের সাধারণ মানুষ সেটা মানবে না। আমি আপনাকে লিখে দিতে পারি, মানতে পারে না, করবে না। এই পালসটা বিএনপি অনেক পরে এসে টের পেয়েছে বলেই সে অনেকটা দুর্বল ভাবে হলো সে কিন্তু পিছিয়ে উঠে গেছে। আমি আপনাকে একাধিক স্থায়ী কমিটির সদস্যের কথা বলতে পারি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আলাপচারিতায়। আমি যখন বললাম তাহলে জুলাই সনদ এখন বাস্তবায়ন কেমনে করবেন, স্বাক্ষর করে ফেলার পরে তোমার একদমই বলেছে আমাকে যে তোমার মাথায় এখনো জুলাই সনদ আছে? তুমি কি এত বছর যাবৎ সাংবাদিকতা করেছো, ছাত্র জীবনের রাজনীতি তুমি দেখে বোঝো না যে এটাকে কাগজ ছাড়ার কিছু নাই, সিগনেচার করা দরকার করে দিছি। এইটা ছিল ল্যাঙ্গুয়েজ স্থায়ী কমিটির 2 জন সদস্য। এই যখন বাস্তবতা,
সেই বাস্তবতায় দাঁড়িয়ে আপনি আমি কোনোভাবেই এটা প্রত্যাশা করতে পারি না বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, অন্তত এই সরকারের অধীনে। কারণ এই খেলাটা করতে চাচ্ছে, মানে আমি শামীম হায়দার পাটোয়ারি, মানে এই যে প্রায় প্রতিদিন প্রেস সচিব সংবাদ মাধ্যমের সামনে এসে হুঙ্কার ছেড়ে বলছেন নির্বাচন নাকি ঠেকাতে কোনো শক্তি কাজ করবে না। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টাও বলেছেন যে ছোট শক্তি না বড় শক্তিও কাজ করছে নির্বাচন ঠেকাতে, কিন্তু ওনাদেরকে নাকি কেউ ঠেকাতে পারবে না। কিন্তু দেখেন, একদিকে প্রশাসনিক প্রস্তুতি নাই, দলগুলার প্রস্তুতি নাই, দলগুলোকে অন্তর্ভুক্ত করার কোনো ইচ্ছা নাই। এটাকে একটা সময় ক্ষেপণ হচ্ছে কিনা? আর জুলাই সনদ মাঝখানে বিএনপি একরকম টেনে নির্বাচনের দিকে নিতে চাইছে, মানে আপনি এমন কোন সম্ভাবনা দেখেন কিনা যে বিএনপি, এনসিপি আর জামায়াতে ইসলামী রাজি হয়ে গেল, এবং ধরেন 2014 ফর্মুলাও যদি দেখি, এনসিপি তো নাকি খালেদা জিয়ার আসনগুলোতে কোনো প্রার্থী দেবে না, এরকম যদি আরো অনেক আসন বের হয়, এনসিপির আসনে বিএনপি প্রার্থী দিল না, জামায়াতের আসনে বিএনপি এনসিপি প্রার্থী দিল না, এমন করে একটা ভাগাভাগির নির্বাচন সম্ভব কিনা? এমনটি হতে পারে। বিএনপি, এনসিপি এবং জামাতের যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা আর্টিফিশিয়াল হতে পারে। আমার কাছে কখনো এটা আর্টিফিশিয়াল মনে হয়, যে আমরাই ঝগড়া করব, আমরাই দ্বন্দ্ব করব, আমরাই মন্ত্রী হব, আমরাই এমপি হব, আমরাই স্পিকার হব, আমরাই ভোট করব, যা কিছু হবে সব আমাদের মধ্যে। এটা হতে পারে, এটা হলো একটা কাঠামো। আর যদি এই দ্বন্দ্বটা আসলেই রিয়েল হয়ে থাকে, তাহলে তো দেশে আওয়ামী লীগ যখন ফিরে আসার চেষ্টা করবে, কোনো একটা পক্ষ এককভাবে কখনোই আওয়ামী লীগের সাথে মাঠে পারবে না, যুদ্ধেও পারবে না। অর্থাৎ তখন আওয়ামী লীগ বিশাল শক্তি হিসাবেই ফিরে আসবে। আর অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই, আপনি বলেছেন, রাইটলি সো, কিন্তু তখন ডক্টরিন অফ নেসেসিটি জেনুইনলি দরকার ছিল। 5 তারিখে একটা সরকার চলে গেছে, একটা সরকার করতে হবে, আর কোনো বিকল্প নাই। কিন্তু এখন আপনি যখন গণভোটের কথা বলছেন বা অন্য কিছু বলছেন, এখন কিন্তু ওই ডক্টরিন অফ নেসেসিটি কাজ করবে না। এখন আপনি আলোচনা করছেন, চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, ঘন্টা পর ঘন্টা মিটিং করছেন, এখন তো আপনি আলোচনা করে সাংবিধানিক সমাধান করতে পারবেন। এবং কালকে তো দেখলাম 83 কোটি টাকা নাকি ঐক্যমত কমিশনের বাজেট ছিল, টোটাল খরচ হয়েছে। এটা আমি সত্য মিথ্যা জানি না, আপনারা জানতে পারবেন সাংবাদিকরা। তো এখন ওই যে ঐক্যমত কমিশন বলছে, ঐক্যমত কমিশন, জাতীয় ঐক্যমত, জাতীয় এবং ঐক্য, এই দুটি শব্দ ব্যবহার করে তো ওটাকে অমূল্য দলিল বলেছেন। তো আমি ওভাবে ব্যাখ্যা করেছি যে অমূল্য দলিল তৈরি করতে 83 কোটি টাকার নাস্তা খাওয়া হতে পারে, যদিও আমিও আপনার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা কোনো ট্রান্সপারেন্সি নাই, কেউ কিন্তু বলছেও না যে এটা মিথ্যা, সরকারের মধ্যে দিয়ে কেউ বলছেও না যে এই তথ্যটা মিথ্যা। ঐক্য শব্দটা জাতীয় ঐক্যমত কমিশন ব্যবহার করার অধিকারী না। জাতীয় শব্দটা জাতীয় ঐক্যমত কমিশন ব্যবহার করার অধিকার নাই, দে আর নট এন্টাইটেল। তারা জাতীয় করেনি, তারা ব্র্যাকেট বন্দি করেছে, একটা অংশকে নিয়েছে, একটা অংশকে নেয়নি। প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে যখন বলে আমরা, এই আমরাটা আসলে কতজন, কত পার্সেন্ট, কোন কোন দল, দেশের কতটুকু অংশ, যখন বলে বাংলাদেশের মানুষ কতটুকু অংশ, যখন বলে বাংলাদেশের নাগরিক কতটুকু অংশ, শার্প দুভাগে দেশ ভাগ হয়ে গেছে। এক ভাগ আছে এই পাশে, আরেক ভাগ আছে এই খেলার মাঠের বাইরে। খেলার মাঠের বাইরে থাকলেও তাদের ভোটাধিকার আছে, তাদের নাগরিক অধিকার আছে, এবং তারা একসময় একতাবদ্ধ হবে। আমি মনে করি প্রেস সচিব যে কথাগুলো বলছেন, উনি জোর দিয়ে যে কথাগুলো বলেন, সে কথাগুলো উনি বিশ্বাস করেন বলে আমার মনে হয় না। এবং বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ নাই, কারণ আপনি পুলিশ ঠিক করেন নাই। পুলিশ এখনো একতাবদ্ধ, ডিসিপ্লিন, মোরাল না, পুলিশ এখনো মোটিভেটেড না। আমাদের বন্ধু বান্ধব পুলিশে আছে, আমরা জানি। একজন এসপি ছিল, তার আর্মস দিচ্ছে না, তার গানম্যান দিচ্ছে না, তার গাড়ি দিচ্ছে না, তার বাসার মালি নাই, সে ডিমোরালাইজড। তো আপনি চট করে 64 জন দক্ষ এসপি কোথায় পাবেন? ডিআইজি কোথায় পাবেন? ওসি কোথায় পাবেন? রিজিম আসবে, রিজিম চেঞ্জ হবে, সরকার আসবে, সরকার চেঞ্জ হবে। চিহ্নিত অপরাধী ছাড়া বাকি প্রশাসন দিয়েই বাংলাদেশ চলতে হবে। 8 সালেও বাংলাদেশ শেখ হাসিনা সেভাবেই চালিয়েছে, 6 সালের পরে আর্মি গভর্নমেন্ট সেভাবেই চালিয়েছে। যখনই পট পরিবর্তন হয়েছে, আগের অ্যাডমিনিস্ট্রেশনকে তছনছ করে কেউ দেশ চালাতে পারেনি। এবং বঙ্গবন্ধু বাধ্য হয়েছিলেন আগের পাকিস্তানি স্ট্রাকচারেই কিছুটা দেশ চালাতে, আগের অ্যাডমিনিস্ট্রেশন দিয়েই চালিয়েছিলেন। উনি কোনো সরকারি চাকরিজীবীকে কিন্তু সাসপেন্ড করেনি। 71 সালে অসংখ্য সরকারি কর্মচারী চাকরি করেছে যুদ্ধের সময়, তারাই কিন্তু 72 সালে আবার দেশ চালিয়েছে। বিচারপতি ছিল, বিচারপতি সেই সময় এজলাস করেছে যুদ্ধ অবস্থায়, কারণ ওই যে দেশ চালাতে হবে, তো আপনি তো রিপ্লেস করতে পারবেন না, হায়ারার্কি আছে। তো আপনি তো চট করে কনস্টেবলকে ডিআইজি বানাতে পারবেন না। তো এই জিনিসগুলো ঠিকঠাক না করে যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে ভোট হবে, বহিঃশক্তির আক্রমণ হবে,
এগুলো হচ্ছে পলিটিক্যাল রেটরিক। এবং সবচেয়ে ডেঞ্জারাস কাজটা ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে গণভোটের বিষয়টা ওনারা রাজপথে ছেড়ে দিয়েছেন, যে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত দিব না, আপনারা 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানান। এবং আজকে জামাত শোডাউন করলো, এরপরে বিএনপি শোডাউন করা উচিত, জানি না করবে কিনা। তাহলে শোডাউন হবে গণভোট নিয়ে, মূল ভোটের তো কোনো আলাপই নাই, তো মূল ভোট হবে কখন? তো এই জিনিসগুলো ইচ্ছা করে ক্লাউড ক্রিয়েট করা হচ্ছে, দেশের মানুষের জান মাল, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব যুদ্ধের আশঙ্কা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই যে আপনি বারবার শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সমালোচনা করছেন বটে, সেটা আপনিও সংসদে গেছেন, তখনও করেছেন, সংসদের বাইরে টক শোতেও করেছেন, কিন্তু আওয়ামী লীগের সাথে আপনাদের তো দীর্ঘ প্রীতিময় সম্পর্ক একটা। তো এই যে বারবার বলছেন আপনি খুব, যে আওয়ামী লীগ চলে আসবে, আওয়ামী লীগ চলে আসলে কেউ ঠেকাতে পারবে না, এমন কোনো খবরাখবর আপনাদের কাছে আছে? এবং আপনারা একত্রে মানে রাজপথে নামবেন এমন কোনো আলাপ হচ্ছে কিনা? তারপরে ভারতের সাথে আপনাদের জিএম কাদের সাহেব সহ জাতীয় পার্টির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেটা আপনাদের বিরুদ্ধে মূল অভিযোগগুলোর একটা। ভারতের সঙ্গে আপনাদের যোগাযোগ হচ্ছে না। আওয়ামী লীগের ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে, আওয়ামী লীগ ভারতের সঙ্গে তো ঘনিষ্ঠ আছেই, পশ্চিমা বিশ্বেও তারা মানে ব্যাপক যোগাযোগ করছে। গত কয়েক মাসে চিঠি লিখছে, নালিশ করছে, অভিযোগ জানাচ্ছে, মামলা করছে। আপনারা মানে এরকম কোনো যোগাযোগ করছেন না? দেখুন, একটা অংশগ্রহণমূলক ইলেকশনের কথা বলছি। আমরা আওয়ামী লীগের ব্যানের বিরুদ্ধে বলেছি, তখনও বলেছি, এখনো বলছি। আমরা জামাত ব্যানের বিরুদ্ধেও বলেছিলাম, কারণ আমি একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি। যখন 14 সালে ভোট হলো, ভোটের পরে এরশাদ স্যারের কাছে গেলাম, এরশাদ স্যার আমাকে বললেন, মন খারাপ করেছো, এমপি হতে পারলা না, মনোনয়ন উঠেও করেছো। উনি বলেছিলেন এই ভোটের কারণে বহু মায়ের বুক খালি হবে, একদিন আওয়ামী লীগ চরম বিপদে পড়বে এবং দেশে বিপদে পড়বে। একদিন এক্স্যাক্টলি সেই ঘটনা ঘটলো আজকে 11 বছর পরে। এখন যদি একটা একতরফা ভোট হয়, 11 মাস পরেই আবার এরকম ঘটনা ঘটতে পারে। দেশ রেভলিউশন, কাউন্টার রেভলিউশন, আন্দোলন, কাউন্টার আন্দোলন এর মধ্যেই চলবে। শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছে, ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে। আবার 10 বছর পর আরেক সরকার এসে এই মবের বিরুদ্ধে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে বিচার, এই চলবে বাংলাদেশে। কাউকে না কাউকে তো দাঁড়িয়ে এটাকে স্টপ করতে হবে। আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূস স্যার এই স্টপ করবেন, উনি তো স্টপ করলেনই না, উনি নিজে এতে পার্সোনালি ইনভলভ হয়ে গেলেন, ওনার ব্যক্তিগত রাগ ক্ষোভ দুঃখগুলোকে আরো ভেন্টিলেট করলেন। আওয়ামী লীগ আজ হোক কাল হোক আন্দোলন করবে। আওয়ামী লীগ আন্দোলন করলে বাংলাদেশের ইসলামিস্ট গোষ্ঠীগুলো যদি রাস্তায় নামে, তারা প্রাথমিকভাবে আওয়ামী লীগকে তীব্রভাবে পরাজিত হয়তোবা করতে পারবে। তাতে প্রচুর রক্ত ঝরবে এবং রাজনীতির রক্তাক্ত রূপটা উন্মোচন হবে, এবং অনেকগুলো রাজনৈতিক দল তখন রাজনৈতিক দল না হয়ে তারা একটা সন্ত্রাসী বিপ্লবী দল হিসেবে আত্মপ্রকাশ, আনলিশিং দ্য লাস্ট। ওইটা তো একটা ভয়ঙ্কর অবস্থা। সরকার এটা কিছু করতে পারবে না, প্রশাসন কিছু করতে পারবে, রাজনৈতিক দলগুলো যুদ্ধ করবে, মারামারি করবে। এটাকেই তো গৃহযুদ্ধ বলে। ঠিক ওই গৃহযুদ্ধটা ঠেকানোর জন্য আমরা বলছি একটা অংশগ্রহণমূলক ইলেকশন প্রয়োজন। পাশাপাশি ভারত আওয়ামী লীগ বিরোধী একটা ইলেকশনে অস্বস্তি বোধ করবে, যদিও তারা বলেছে সামনের ইলেকশনে যেই আসবে তারা তার সাথে সুসম্পর্ক রাখবে এবং ডিপ্লোম্যাটিক রিলেশন রাখবে, তবে তারা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন চায়, এর বিকল্প তারা কিছু চিন্তা করছে না। তো সেখানে যদি নন ইনক্লুসিভ ভোট হয়, সেখানে ভারতের অস্বস্তি থাকবে। সেই অস্বস্তি থাকা ভারত আমাদের সাথে নানা কারণে অর্থনৈতিক সম্পর্কগুলো ওপেন করবে না। ট্রানজিট, পোর্ট ইউজ করা, টেরিফ, বিভিন্ন ইস্যু আছে, ভিসা। তো তখন স্বাভাবিকভাবেই এফডিআই কমে যাবে। যে দেশটি ভারত দ্বারা পরিবেষ্টিত এবং ভারতের সাথে তার শীতল সম্পর্ক, সেখানে এফডিআই করতে অনেকে ভয় পাবে যে তার ইনভেস্টমেন্টটা সে কি হবে, রিস্কি হবে। তো সেই জন্যও তো একটা ইনক্লুসিভ ভোট প্রয়োজন, যে বাংলাদেশে যেন এফডিআই হয়। বাংলাদেশে ডিসেম্বর মাসে 3 কোটি লোক খাদ্য সংকটে পড়তে পারে, এটা একটা আশঙ্কা আছে। 12 লক্ষ জব হারিয়ে গেছে, 15 লক্ষ লোক অতিদরিদ্র হয়ে গেছে, এবং এই সংখ্যা বাড়তেই থাকবে। একটি যেন ভোট এই সমস্যার সমাধান করতে পারবে না, বর্তমান সরকারও পারবে না। তো আমরা যদি দেশকে ভালোবাসি, দেশের স্বার্থেই একটা ইনক্লুসিভ ভোট প্রয়োজন। জাতীয় পার্টি আন্দোলনে অনেক আগে গিয়েছে, আমার রাজনীতি করার আগে মনে হয় কোনো একসময় আন্দোলন করেছিল। তবে জাতীয় পার্টি সরকার বিরোধী অবস্থান অসংখ্যবার নিয়েছে। 2001 থেকে 2006 দেখেন, যখন গ্রেনেড হত্যা হলো, যখন 64-63 জেলায় বোম মারা হলো,
তখন কিন্তু জাতীয় পার্টি মহাজোট গঠন করেছে সরকার থেকে, মানে সরাসরি এগেনস্টে, এবং যে কারণে এরশাদ স্যারের নমিনেশন বাতিল হলো 2006 সালে। এরশাদ স্যারের নমিনেশন বাতিল হওয়ার সাথে সাথে 111 হয়ে গেল। এটা একটি ইম্পর্টেন্ট, জাতীয় পার্টিকে যখন নমিনেশন বাতিল করা হয়, ব্যান করা হয়, তখনও কিন্তু দেশে একটা পট পরিবর্তন হয়ে যায়। তো আমরা 14 সালেও কিন্তু ভোট বর্জন করেছিলাম। যে পর্যায়ে এরশাদ ভোট বর্জন করেছিল ওটা যে কোনো আন্দোলনের থেকে ফাটাল ব্লো, কিন্তু ওটা ক্লিক করেনি জামাত বিএনপির কারণে, ক্লিক করেনি, অথবা আওয়ামী লীগের সাজানো ছকের কারণে ক্লিক করেনি। এখন সামনের দিনে আমরা আন্দোলন করব এমন কোনো প্রস্তুতি আমাদের নাই। তবে আমরা মাঠে যাচ্ছি, দল সংগঠন স্ট্রং করছি, নিজেদের স্ট্রেন্থ বাড়াচ্ছি। আমরা মনে করি ঐক্যমত কমিশনে যে 33টি দলকে ডাকা হয়েছে তার মধ্যে 3টি বা 2টি দলকে বাদ দিলে বাকি 30টি দল মিলেও জাতীয় পার্টির সমান হতে পারবে না। ঠিক এই জায়গাতেই জাতীয় পার্টির স্ট্রেংথ। নতুন অসংখ্য দল হচ্ছে, কিন্তু কেউ দল গঠন করতে পারছে না, জাতীয় পর্যায়ে দল করতে পারছে না। এবং জাতীয় পার্টি অবশ্যই ভোটে গিয়েছে, অসংখ্যবার গিয়েছে, 9 বার গিয়েছে ভোটে, 15 ফেব্রুয়ারি ভোটে যায়নি, আর 14 সালের ভোটে আংশিক গিয়েছে। জাতীয় পার্টি সবসময় ভোটে যেতে ইচ্ছুক। ভোটটা অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি সহজেই ভোটে যাবে। ভোটটা যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, জাতীয় পার্টি ভোটে যাওয়ার ব্যাপারে চিন্তা করবে। তবে আমরা মনে করি আওয়ামী লীগ 1979 সালের ভোটেও 30% ভোট পেয়েছিল ডিআর আমলে, এরশাদ স্যারের আমলেও প্রায় 30% ভোট পেয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগের ভোট একটা 30 to 40% বলয়ের মধ্যে থাকে। এই জনগোষ্ঠীকে সম্পূর্ণ বাদ দিয়ে একটা ভোট করা কঠিন কাজ। এই জনগোষ্ঠীকে কিভাবে ভোটে আনা যাবে, একটা হতে পারে আওয়ামী লীগের রিভাইভাল, একটা হতে পারে নতুন আওয়ামী লীগের রিভাইভাল, একটা হচ্ছে আওয়ামী লীগের স্বতন্ত্র, অথবা আওয়ামী লীগ আরেকটা দলকে ভোট দেবে। কোনো না কোনো ভাবে এদেরকে কনফিডেন্স এনে এদেরকে ভোটের বাক্সে আনতে হবে। যদি এদেরকে সম্পূর্ণ ভোটের বাক্সের বাইরে রাখা হয় তাহলে সে ভোটটি কন্ডাক্ট করা অত্যন্ত কঠিন হবে এবং সেক্ষেত্রে দেশ বিপর্যয়ের মুখে পড়বে। নজরুল কবির, আমার মনে হয় রয়টার্স এর সাক্ষাৎকারে এরকম একটা প্রশ্ন রয়টার্স এর পক্ষ থেকে করা হয়েছিল শেখ হাসিনাকে, যে আওয়ামী লীগ অন্য কোন দলকে ভোট দিতে বলছে কিনা তাদের সমর্থকদের, এবং শেখ হাসিনার উত্তরটাই তো ওখানে আমরা পড়লাম, যে শেখ হাসিনা সরাসরি বলেছেন আমরা অন্য কোনো দলকে ভোট দিতে বলছি না, আওয়ামী লীগের ভোটার সমর্থকেরা এই নির্বাচনে যাবেন না, ভোট দেবেন না, সে কারণে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। জাতীয় পার্টির বিষয়ে সবচেয়ে বড় সন্দেহ তো তার বিরোধী পক্ষগুলোর এটাই, যে জাতীয় পার্টি নির্বাচনে দাঁড়াবে আর জাতীয় পার্টিকে নাকি আওয়ামী লীগ জিতিয়ে আনবে। আমি এখন এটা আওয়ামী লীগ প্রসঙ্গে আলাপ করি। মানে আওয়ামী লীগের মিছিল খুব ব্যতিব্যস্ত করে ফেলছে সরকারকে। পুলিশ সেনাবাহিনী দিয়েই মিছিলটা ঠেকাতে পারছিল না সরকার, এখন কি শুধু পুলিশ দিয়ে ঠেকাতে পারবে কিনা? আর আওয়ামী লীগ একটা কি ঢাকা লকডাউন কর্মসূচি দিয়ে দিয়েছে আগামী সপ্তাহে, মানে এই যে বড় কর্মসূচি দিচ্ছে এটা কি শুধুই ভয় দেখানোর জন্য? সেটা আপনার কি মনে হয়? মানে আওয়ামী লীগ চলে আতঙ্ক থেকে মুক্তি মিলছে না কেন বাংলাদেশে তার বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর? এটা তারা বলতে পারবে ভালো যে আওয়ামী লীগকে কেন আতঙ্ক মনে করে। আমি যদি আওয়ামী লীগ দলটি করতাম তাহলে এক ধরনের উত্তর দিতাম, কিন্তু ওভারঅল যে সিচুয়েশনটা যদি বলি আমি, আপনি তার আগে আমি ছোট্ট করে বলে নেই, আপনি তো বলছেন যে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ যেতে পারে বা জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ভোট দিয়ে দিতে পারে। তো জাতীয় পার্টি কোনটা? মানে আমরা তো ধরেন আনোয়ার হোসেন মঞ্জু বিজেপি ওইটা জানি, এখন শামীম ভাই একটা মহাসচিব, কিন্তু তার ইমিডিয়েট আগে যিনি ছিলেন আমরা তো জানি যে এইটিও ওই যে 111 আমলের সংস্কারের মতো আরেকটি জাতীয় পার্টি রেডি করা হয়েছে। এবং এই শামীম ভাই যে অংশটুকুর সঙ্গে আছেন, তার যে চেয়ারম্যান GM কাদের সাহেব, তিনি নিজে শঙ্কা প্রকাশ করেছেন যে আমাদের দলের লাঙ্গল কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এখন ধরেন যদি ওইরকম মনে করে GM কাদের এবং শামীম পাটোয়ারি নেতৃত্বের জাতীয় পার্টিকে যে আওয়ামী লীগ যাবে, তো আওয়ামী লীগ যে যাবে না জাতীয় পার্টির কাছে এ তো শেখ হাসিনা ক্লিয়ার করে দিয়েছেন। তারপরেও যদি ওরা মনে করে, ওরা যখন ওই যে চুন্নু সাহেবের নেতৃত্বাধীন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীনকে নিয়ে আগাবে, খুব সহজ হিসাবে এগুলো। কিন্তু প্রশ্ন হলো, আপনি ধরেন সেই 86 সাল 7 দল যায় নাই, 5 দল যায় নাই, কিন্তু আওয়ামী লীগের মতো একটি বড় দলের সাথে সঙ্গে গেছিল। 1 বছরের বেশি পার্লামেন্ট টেকে নাই, সরকার টেকে নাই। 88-তে সমস্ত দল বয়কট করলো। এই যে আজকের যিনি বিশিষ্ট গণতন্ত্রী
আসম আব্দুর রব, উনার নেতৃত্বে 70টি বিরোধী দলের, এই যে আজকে যা দেখছেন না নতুন নতুন দল হওয়া, ওই সময় তাই হয়েছে, ওই সময় তাই নিবন্ধন হয়েছে। 70টি দল নিয়ে কপ করেছিল, কম্বাইন্ড পলিটিক্যাল পার্টি। তো ফলে ওই সম্মিলিত বিরোধী, কম্বাইন্ড অপোজিশন পার্টি, ওই কপের উনি বিরোধী দলীয় নেতা হয়ে গেলেন এবং গণমাধ্যমেই তাকে নাম দিয়েছিল গৃহপালিত বিরোধী দল, যেটি পরবর্তীতে আওয়ামী লীগ আমলে জিএম কাদেরের নেতৃত্বাধীন বা রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে বলার চেষ্টা করা হয়েছিল যে এরা গৃহপালিত বিরোধী দল। এই যখন বাস্তবতা, জাতীয় পার্টিকে আতঙ্ক মনে না করে আওয়ামী লীগকে কেন আতঙ্ক মনে করছে? আসলে আওয়ামী লীগের ছায়া ওই যে গৃহপালিত বিরোধী দল ছিল, ফলে তখন তো কিছু ছায়া আশীর্বাদ যেভাবেই ডাকি না কেন জাতীয় পার্টির উপর পড়েছে। ফলে আওয়ামী লীগকে কেন্দ্র করে বর্তমান সরকারের আতঙ্কের জায়গার, আওয়ামী লীগ যতটা না শক্তিশালী হতো তার এই 5ই আগস্টের ঘটনার পর, তার চেয়ে বেশি শক্তিশালী করে ফেলেছে এই সরকার এবং অন্য যে দলগুলো আছে তারা মিলে। রাজনৈতিকভাবে তারা মোকাবিলা করতে ব্যর্থ হয়ে গেছে, এইটা এখন মানুষ বিশ্বাস করে। আওয়ামী লীগ তো শুরু থেকে বলতো, আগে বিশ্বাস করে নাই মানুষ, এখন মানুষ বিশ্বাস করে যে গত 1 থেকে প্রায় 1.5 বছর হতে চললো, এই 1.5 বছরে যারা আছে এখন এবং যারা আসবে সামনে বলে ধারণা করা হচ্ছে, তাদের কারো প্রতি আস্থা রাখার মতো বাস্তবতা কিন্তু সমাজের নাই। আমি কিন্তু এখানে পার্টিজানের অর্থে বলতেছি না। ফলে যেহেতু এই সরকার অ্যাবসেন্ট করে দিছে আওয়ামী লীগকে, ফলে প্রেমটা আওয়ামী লীগের প্রতি জন্মাচ্ছে। সেই কারণে যদি আওয়ামী লীগ প্রেজেন্ট থাকতো তাইলে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগও কিছু না কিছু সুকাজ অকাজ করত। আবার এই জাতীয় পার্টিও যদি খুব স্বচ্ছন্দে ঘোরাফেরা করতে পারত এবং তাদেরকে না ভাঙতো, তাহলে জাতীয় পার্টি একটু মশরামশরি করতো। ফলে তারপরে কিন্তু মানুষজনের সবার যখন একটা ওপেন গ্রাউন্ড, তখন কিন্তু মানুষজন বিচার করতে পারতো এই রাজনৈতিক দলগুলোকে। কারণ মানুষ তো জানে ইউনূস সাহেবদেরকে ভোট দিবে না, তারা তো ইলেকশন করবে না। যাদেরকে আমরা ভোট দিব তাদেরকে আমার সামনে আনো। এখন সেইটা যদি সামনে না আনে, তো তখন তো তারা যে কোনো একটা পক্ষ বেছে নিতে বাধ্য হবে মানুষ। কারণ 1.5 বছর তো টাইম দিলাম তোমাকে, কোচিং নেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য, নানা কিছুর জন্য নিছি, পারো নাই তো। আমি সে কারণেই বলি 111 সরকার অনেক ভালো ছিল, মানুষ এখন এইটা বলা শুরু করছে। একই সঙ্গে ধরেন যে যারা একেবারেই বীতশ্রদ্ধা আওয়ামী লীগের উপরে, তারা বলে যে ইউনূসের সরকার না থাকলেও যদি 111 আমলের মতো একটা সরকারও থাকতো, তাইলেও আমরা হয়তো একটা বেটার অবস্থা পাইতাম। যেই মানুষটা, যে রিক্সাওয়ালাটা সন্ধ্যার পরে বের হয় বা বিকাল বেলা বের হয় রিক্সাটা নিয়ে, সে রাত্র বা ঢাকা শহরে রাত্রে 12টা-1টায় বাসায় ফিরে আগে আতঙ্ক নিয়ে বেরোয়, কারণ তার টাকাটা নিয়ে সে বাসায় যেতে পারবে কিনা এই পরিশ্রমের পরে। এটি আপনাকে মাঠের কথা বলতেছি। ঢাকা শহরে স্ট্রিট ফুড অসম্ভব জনপ্রিয় ছিল। শামীম ভাই তো ঢাকা শহরে রাতের বেলা যথেষ্টই করেন। তো ফলে আগে যে দোকানগুলো ছিল, এখন কি সেই দোকানগুলো দেখেন? কেন নাই? কারণ কাস্টমার নাই। কাস্টমার নাই কেন? মানুষ নাই, মানুষ নিরাপত্তাহীনতায় আছে। ফলে আমি কোনোভাবেই দেখছি না যে এই সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তো দূরে থাকুক, স্বাভাবিক যে জীবনযাপন সেটাই নাই। আর নির্বাচন কেন্দ্রিক যে উৎসব করবেন তার 0.1% আমি ব্যক্তিগতভাবে আমার সাংবাদিকতার অল্প কিছুদিনের অভিজ্ঞতা, 30 বছর প্রায় 3 দশকের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি সেটা দেখতে পাচ্ছি না। মানুষ ভরসা করার কাউকে পাচ্ছেন কিনা, এই শঙ্কা থেকে কি বিএনপি খালেদা জিয়াকে সামনে নিয়ে এলো? মানে শামীম হায়দার পাটোয়ারি, এখনো যদি বলি আপনাকে একেবারে, মানে আপনি যেহেতু আরো মানে একেবারে টু দা পয়েন্টে প্রশ্ন করলেন, এখনো মানুষ এত কিছুর পরেও, এত না পাওয়ার বেদনা পরেও 2টা মানুষকে প্রতি এখনো বিশ্বাস রাখতে চায় যে ইউনূসের সরকারের পতন ঘটলে বা তার পতন বলে না, বলে ইউনূসের সরকারকে পরিবর্তন করে দিয়া, আর তাদের ভাষায় বলি একদম কোট অ্যান্ড কোট সরাইয়া দিয়া, যে ইউনূসকে সরাইয়া দিয়া যদি চিফ জাস্টিস কিংবা সেনাবাহিনীর প্রধান এরা একটা উদ্যোগ নিয়ে কাউরাইন না বসায়, তারা অন্তত একটা ইলেকশন করে দেখ।
দেখেন মানে আমি বলছি কোথায় দেয়ালে পিঠ থেকে পরে মানুষ এরকম খুব যে একটা কেউ আমাদের ইলেকশন করে লোক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যে খুশি সে আসুক, সব দলগুলো একটা ইলেকশন করার আনুক, আমরা জানে বাঁচি। এইটা হচ্ছে বাস্তবতা। তো এখন এরপর আপনি বললেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ তো নাই, আমি তো দেখি আওয়ামী লীগ নাই কোথায়। আমি এখানে একটু খালেদা জিয়া প্রসঙ্গে আলাপ করতে চাই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে মানুষ কাকে ভোট দেবে, কার উপর ভরসা করবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এনেছেন নজরুল কবির। মানে প্রধানমন্ত্রী পদে কাকে দেখতে পান, মানে সেটা তো খুব গুরুত্বপূর্ণ মানে সংসদীয় পদ্ধতির নির্বাচনে। সে কারণে কি বিএনপি খালেদা জিয়াকে সামনে নিয়ে এলো কিনা? খালেদা জিয়া 3 আসনে প্রার্থিতা করছেন, তা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার মানে বিএনপির, আমি বুঝি বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নাকি ইউনূস সাহেব যেটা বলেন তার সর্বশেষ বিদেশি সাক্ষাৎকারেও যেটা বলেছেন যে লোকে তাকেই বলছেন 50 বছর আপনি থাকেন, কারণ আর কারো উপর ভরসা পাচ্ছে না। ইউনূস সাহেব নাকি একটা জাতীয় সরকারও করতে পারেন। মানে মানুষ একটা স্থিতিশীলতায় পৌঁছবে কি করে? বিএনপি, জামাত, এনসিপির নির্বাচনের মাধ্যমেই যে একটা স্থিতিশীলতায় পৌঁছানো যাবে সে আস্থাও তো অনেকে রাখতে পারছেন না। বা রাখবার মানে কে প্রধানমন্ত্রী সেটা ভাবছেন, জামায়াতের প্রধানমন্ত্রীকে, এনসিপির প্রধানমন্ত্রীকে। দেখুন, কয়েকটা প্রশ্নের উত্তর আমি কখনো পাই না। তার মধ্যে হচ্ছে জনাব তারেক জিয়া কেন দেশে আসলেন না, মামলা টামলা এগুলো আছে, এগুলো তো তাত্ত্বিক কথাবার্তা। উনি যদি 6-7 তারিখে দেশে চলে আসতেন, আমার তো মনে হয় 1 কোটি লোক ওনাকে ঢাকায় রিসিভ করতো, ঢাকা অচল হয়ে যেত, বিএনপি ছাড়া কিছুই থাকতো না ঢাকা শহরে। বাংলাদেশের মানুষের এটা ক্যারেক্টারিস্টিক। উনি কেন আসলেন না এই প্রশ্নের আমি উত্তর পাই না। দ্বিতীয় হচ্ছে, খালেদা জিয়া শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ আমরা যতটুকু জানি। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে ফিজিক্যাল ফিটনেস লাগে এটা ওনার আছে এমনটা আমার মনে হচ্ছে না। রাষ্ট্র পরিচালনা তো খুব কঠিন কাজ। তো সেক্ষেত্রে কিন্তু ভোটের মাঠে যখন খালেদা জিয়া ভার্সেস জামাতের শফিকুল ইসলাম এটা উঠবে প্যারালাল, অনেকেই দেখবে শর্ত সমর্থ একজন ধার্মিক মানুষ ঘুরছেন আর একজন হুইল চেয়ারে যাচ্ছেন, এই দুটোর মধ্যে কিন্তু ভোটারদের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে। আমি মনে করি তারেক জিয়া যদি চলে আসেন তাহলে এটা একটা তারুণ্যেরও প্রতিভা হবে এবং পরিবর্তনটাও মানুষ চাচ্ছে। ভোট মানে কিন্তু কম্প্রোমাইজ। সামরিক শাসকরা যতবার বাংলাদেশে এসেছেন পাকিস্তান পিরিয়ডেও, তারা ভোটের আগে আগে কম্প্রোমাইজ করতেন, রাজবন্দীদের মুক্তি দিতেন। এভাবেই বাংলাদেশে 86-এ ভোট হয়েছে, এভাবেই বাংলাদেশের 79-এ ভোট হয়েছে। 111-ও যাওয়ার আগে সবাইকে জামিন দিয়ে গেছেন, সব দলকে নিয়ে ভোট করে একটা সেফ সম্মানজনক এক্সিট মোটামুটি তারা নিতে পেরেছেন। ওই যে একদলীয় ভোট করলে তারা কিন্তু সেফ এক্সিট হতে পারতো না। তারা এমন একটা পলিটিক্স করেছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সবাই ভোট করেছে। 111। আরেকটা হচ্ছে এই সরকার, যেটা আমাদের ভাই বললেন যে আর্মি ব্যাক গভর্নমেন্ট অবশ্যই বেটার ছিল। 111 একটা সরকার ছিল, বর্তমানে এটা কোনো সরকার না। এবার সরকার কোনটা? এদিকে এনসিপির সরকার, বিএনপির সরকার, জামাতের সরকার, প্রশাসনের সরকার। কি সরকার এগুলো? সরকারের কোনো কাঠামো নাই। বর্তমান সরকারের সাথে কোনো রাজনৈতিক দল নাই, তার নিজস্ব কোনো দল নেই, আর্মি ব্যাক নাই, পুলিশের শক্তিশালী সাপোর্ট নাই। তাহলে এটা কি সরকার? এটা তো সরকার না আসলে। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের ভোট কে পাবে? জামাতের কনফিডেন্স দেখে তো মনে হয় আওয়ামী লীগের সব ভোট জামাত পাবে টোটালি। তারা যেভাবে করে দেশ গঠন করতে চাচ্ছে এবং তারা আত্মবিশ্বাসী, তারা বিএনপিকে কেয়ার করছে না। এনসিপি খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না, কত বড় একটা স্যাক্রিফাইস এনসিপি করছে। খালেদা জিয়াকে তারা কত বড় সুযোগ দিচ্ছে, এনসিপি প্রার্থী দিচ্ছে না খালেদা জিয়ার আসনে। এগুলো দেখে তো মনে হচ্ছে যে টোটাল আওয়ামী লীগের ভোট জামাত এনসিপি পাবে। তো সেটাই যদি হয়ে থাকে, ওই যে একটা কথা কিন্তু বলতে হচ্ছে, আমরাও বলি না, অন্যরাই বেশি বলে, আওয়ামী লীগ ব্যান, কিন্তু আওয়ামী লীগ শব্দই উচ্চারিত হচ্ছে বারবার। আজকেও তো জামাতের কয়েকজন জোর দিয়ে বললো আওয়ামী লীগের সামনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নাই। কেউ কিন্তু জিজ্ঞেস করেনি, তারা বলছে জিজ্ঞেস না করবে স্বপ্রণোদিত হয়ে। প্রথম যেটি দরকার, রাষ্ট্র তো অনেক বড় একটি ব্যাপার। রাষ্ট্র মানে প্রতিহিংসা না, রাষ্ট্র মানে প্রতিশোধ পরায়ণতা না। যদি দেশ এভাবেই যায় তাহলে দেশটা সব দুভাগে ভাগ হয়ে যাবে, 71-এর পক্ষে, 71-এর বিপক্ষে। মাঝখানে বিএনপি কি করবে? বিএনপি ইনডিসিশনে ভুগবে, বিপক্ষের মধ্যে যুদ্ধ হবে, আন্দোলন হবে, মারামারি হবে, বিএনপি কোনো পক্ষ নিতে পারবে না। এবং বিএনপি যদি কোনো পক্ষ না নেয়, বিএনপি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হবে। ঠিক এই জায়গাটাতে আপনারা কোন পক্ষ নেবেন? আমরা অবশ্যই অনেকদিন সিমিলার পলিটিক্স তাত্ত্বিকভাবে আপনারা করেন। হ্যাঁ, আমরা অবশ্যই 71-এর পক্ষে নেব। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো প্রবলেম নাই। আর আমাদের দলকে ভেঙে ফেলা হয়েছে,
রাইটলি বলেছেন, কারণ আমরা সঠিক রাজনীতি করছি। যতবার আমাদের দল ভেঙে ফেলা হয়েছে প্রত্যেকবারই দেখবেন আমরা যখন সঠিক রাজনীতি করেছি তখন একটা অংশ ভেঙে চলে গেছে, কিন্তু কোনো অংশই দাঁড়াতে পারেনি। মূল ধারাটি যেটি সবসময় মূল ধারাই ফিরে এসেছে। এই মুহূর্তে মূল ধারা জিএম কাদেরের কাছে আছে, জিএম কাদেরই জাতীয় পার্টি, লাঙ্গলও তার থাকবে। লাঙ্গল যদি অন্যায়ভাবে নিয়েও নেয়, লাঙ্গলের ভোটার কেউ নিতে পারবে না, এটি হচ্ছে বাস্তব কথা। তো আমরা মনে করি যে কোনো মূল্যে দেশ বাঁচাতে ন্যাশনাল ডায়ালগ করতে, ঐক্যমত কমিশনের ডায়ালগ, ওটা আমি মনে করি না কোনো ডায়ালগ হয়েছে। সকল পার্টিকে নিয়ে ডায়ালগ করা উচিত। সেই ডায়ালগ করার যোগ্যতা বর্তমান সরকার হারিয়ে ফেলেছে। সেক্ষেত্রে নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট হতে হবে, সে প্রবিধান আছে সংবিধানে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা নিয়ে মামলার শেষ পর্যায়ে আছে। মামলার রায় হয়ে গেলে সাথে সাথে অটোমেটিক কেয়ারটেকার গভর্নমেন্ট আসতে পারবে বাংলাদেশে। কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনেই ভোট হতে হবে। আরেকটা জিনিস আমি বলি, একটু আগেই দেখলাম যে ইসলামিক ঐক্যজোটের একজন শীর্ষ নেতা বলেছে প্রয়োজনে জাতীয় ভোট পিছিয়ে দিতে হবে, তাও আগে গণভোট করতে হবে। গণভোটের দাবিটা ইসলামীর সৈয়দ মোহাম্মদ তাহেরও বলেছেন, নায়েবে আমিরও বলেছেন, অনেকদিন থেকে বলছেন। অর্থাৎ ফেব্রুয়ারি পিছিয়ে গেলে কিন্তু এটা চলে যাবে একবার ডিসেম্বরে, কারণ তারপরে আছে রোজা, তারপরে আছে কোরবানির ঈদ, তারপরে আছে বর্ষা, তারপরে ডিসেম্বরে চলে যাবে, 12 বছর চলে যাবে। পুরো গণভোটের দাবিটাই তো মনে হচ্ছে ফেব্রুয়ারিতে ভোট না করার জন্য করা হয়েছে কমপ্লিটলি। কারণ বিএনপি এটা কত স্মার্টলি হ্যান্ডেল করবে, আমি বিএনপি নিয়ে কথা বলা আমাকে মানায় না, আমার সে দায়িত্বও না, কিন্তু বিএনপি যে বিষয়গুলো মির্জা ফখরুল শক্ত হাতে বলেছিলেন, রাষ্ট্রপতি থাকতে হবে, গণপরিষদ হবে না, সংবিধান সাসপেন্ড করা যাবে না, জাতীয় পার্টিকে ব্যান করা যাবে না, জাতীয় পার্টি অফিসে আগুন দেওয়া যাবে না, এগুলো বিএনপিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ওই 2 দিনের আন্দোলনে বিএনপি যে কোনো পার্টিসিপেট করলো না, সাইলেন্ট রোল প্লে করলো, সাইলেন্ট স্পেকটেটর। রাজনীতি কোনো সাইলেন্ট স্পেকটেটরের বিষয় না। আপনি যদি বলে থাকেন আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, সকল দলের অংশ করে ভোট করতে হবে, আপনি এটা স্টিক করতেন। আপনি যখনই দ্বৈত সত্তায় চলে গেলেন, জনগণের কাছে, অপোজিশনের কাছে, সকলের কাছে আপনার একটা ফ্রিকেল অবস্থান সৃষ্টি হয়ে গেল। সেই তখন থেকেই তো আমি মনে করি বিএনপি রাজনৈতিক গ্যারাকলে পড়ে গেছে, ফাঁদে পড়ে গেছে এবং প্রতিনিয়ত ফাঁদে পড়ছে, এবং সর্বশেষ ফাঁদ হচ্ছে গণভোট। আলোচনা। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। নজরুল কবির, আপনার কাছে শেষ প্রশ্ন, যে মানে আপনারা দুজন একমত, আমি একমত যে আসলে ভোট হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, এবং শামীম হায়দার পাটোয়ারী অনেক বড় একটা শঙ্কার কথা তুললেন যে ফেব্রুয়ারিতে না হওয়া মানে কিন্তু পরের ডিসেম্বর 2 বছর, মানে কেউ আর জানেন না কবে ভোট হবে। এসব কথা মাথায় রাখলে আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ কিনা। একদিকে জুলাই সনদ বিষয়ে, ঐকমত্য বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত দেবে, তার মানে গণভোট হয়ে যাবে কিনা ভোটের আগে সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগ বড় কর্মসূচির ডাক দিয়েছে, এবং অন্যদিকে দেখেন সেনাবাহিনী ছাড়া, মানে সেনাবাহিনীর মাত্র 50% সদস্য নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন চলতে পারে সেটারও একটা পরীক্ষা হয়ে যাবে এই সময়টার মধ্যে। এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিনা। অনেক ধন্যবাদ নমরিতা। আমি বলছি যে এই শঙ্কার কথাটা শামীম পাটোয়ারী বলেছেন, তারই একটি মহড়া কিন্তু আজকে আপনারা দেখতে পেয়েছেন। কারণ এটা শুধু জামাতের সমাবেশ, গণমিছিল ছিল না, কিন্তু আজকে বাংলাদেশের 8টি ইসলামী দল তারা একসঙ্গেই মিছিলটি করেছে। আর এদের বাইরে আরো বেশ কিছু গোষ্ঠী তো রয়েছেই। আর ওই শামীম পাটোয়ারী যে শঙ্কার কথা বলেছেন, যে জঙ্গিদের কথা বলেছেন, সেসব তো রয়েছেই। আমরা আশপাশের দেশ থেকে ওয়াজের নাম করে, ইসলামী জলসার নাম করে অনেককেই আসতে দেখছি, যারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে নিয়ে নানা রকম কথা আছে। এমনকি লস্করি তৈয়বার সঙ্গে যুক্ত থাকা, পরবর্তীতে স্বাভাবিক নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসা, এবং যিনি দায়িত্বহীন কণ্ঠে সরকারকে, শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিলেন, তিনি কিন্তু এখন দিব্যি বাংলাদেশে আছেন, এবং সামনেই এই যে এখনো একটা সম্মেলন চলছে রাজশাহীতে, সেই সম্মেলনে অংশ নিচ্ছেন। তো এই যে যখন অর্থাৎ আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করি তৈয়বা করার অভিজ্ঞতা সম্পন্ন লোকেরাও যখন অবাধ বিচরণ করে, এবং দেশটা যখন এইরকম একটি বাস্তবতায় থাকে, যেটা শামীম পাটোয়ারী বলছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে, এবং জুলাই সনদটাকে যেন ডে বাই ডে ওই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবেই এই যে যারা করলেন তারাই দাঁড় করিয়ে দিলেন।
ফলে এই যে তারা দাঁড় করিয়ে দিলেন, সেই ক্ষেত্রে ওই যে মাহফুজ আলম প্রথম ইন্টারভিউতে প্রথম আলোতে বলেছিল যদি সমস্যার সমাধান না হয়, এবং পরবর্তীতে তার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেশে গৃহযুদ্ধ অনিবার্য বলেছিল। এই বার্তাটা কিন্তু অর্থাৎ আন্দোলনকারী পক্ষই প্রথম গৃহযুদ্ধ শব্দটি এই 5ই আগস্টের পরে মাঠে আনে। এবং বর্তমান এলজিএডি উপদেষ্টা এবং যুবক্রিয়া উপদেষ্টা যিনি, তিনি তো অলরেডি সশস্ত্র প্রশিক্ষণের পক্ষে গেছেন। আমি জানি না এটা উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্ত কিনা, নাকি এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ উপদেষ্টা পরিষদের যদি সিদ্ধান্ত হয় তাহলে এই সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ তা বাংলাদেশে 3টি বাহিনী রয়েছে আলাদা আলাদা, এবং পুলিশ রয়েছে, আনসার রয়েছে, বিজিবি রয়েছে, প্রত্যেকটাই একটা নীতিমালার ভিত্তিতে চলেছে। ফলে আপনি যখন সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন তরুণদেরকে, তখন সেই জায়গাটা নিয়েও প্রশ্ন আছে। তাইলে সিমটম গুলো কি বলছে? সিমটম গুলো তো কোনোভাবেই বলছে না যে একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক সিচুয়েশন, এবং এই যে নিয়মতান্ত্রিক রাজনৈতিক সিচুয়েশনটা ব্রেক করছে কে? সরকার এবং সরকারের বন্ধুপক্ষ। ফলে বাংলাদেশের সাধারণ মানুষকে সরকার নিজেই পুরো একটি আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে, এবং বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্বকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এইরকম জায়গা থেকে শুধু 1 সপ্তাহ কেন, আমি তো মনে করি যে প্রতিটি সেকেন্ড যাচ্ছে, প্রতিটি ঘন্টা যাচ্ছে আমাদের এইরকম নাভিশ্বাস ওঠা, দম বন্ধ করা হাওয়া। আমার দাদি একটা কথা বলতেন যে দম বন্ধ বাও, অর্থাৎ এমন বাতাস যে বাতাসও নাই, আপনি দমটাও নিতে পারছেন না, এমন একটা বাতাস। মানে এতটাই অপর্যাপ্ত অক্সিজেন আমাদের এখানে। আমাদের রাষ্ট্রের রাজনৈতিক অক্সিজেনের তীব্র অভাব দেখা দিয়েছে। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নানা কিছু ঢুকে গেছে। যে ক্লাইমেট চেঞ্জের পরিবর্তন কথা বলে, জলবায়ুর পরিবর্তনের কথা বলে পৃথিবী খ্যাত হয়েছেন ডক্টর ইউনূস, সেই তিনি রাজনৈতিক জলবায়ুকে এক ভয়ঙ্কর রকম দূষণের জায়গায় নিয়ে চলে গেলেন। যেটি আমাদের শুধু সংখ্যা ছিল, সেটি এখন রিয়েলিটিতে নিয়ে এসছেন। আমি জানি না আগামীকালকের বাংলাদেশ কেমন হবে, আগামী পরশুর বাংলাদেশ কেমন হবে। আমরা কেউই নিরাপদ নই। আমরা প্রত্যেকেই কিন্তু এক জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মধ্য দিয়ে প্রতিটি দিন পার হচ্ছি। কিন্তু তাহলে কি আজকে হতাশা দিয়ে শেষ করবো নমরিতা? না, এর উল্টো চিত্রটা বলি। ওই যে মাগুরায় একটি স্কুলে জামাতের নেতা গিয়ে যখন দাঁড়িপাল্লা চেনাতে গেছেন, যেই ছাত্রটি 7ম শ্রেণীতে, 8ম শ্রেণীতে পড়ে, 9ম শ্রেণীতে পড়ে, তারা কিন্তু ওই স্কুলে যারা রাজনীতির রও জানে না, তারা কিন্তু প্রতিবাদ করেছে, তারা স্মারকলিপি দিয়েছে, তারা স্লোগান দিয়েছে, তুমিও জানো আমিও জানি জামাত হলো পাকিস্তানি। এই স্লোগান, ওরা কিন্তু কেউই রাজনীতি করে না, এবং আমি খোঁজ নিয়ে জেনেছি তাদের অনেকেই মানে অভিভাবকরা আওয়ামী লীগ করে না। এইটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে দিই। ফলে তাদেরকে আওয়ামী লীগ লেভেল দেওয়ার সুযোগ নাই। এই ইনোসেন্ট বাচ্চা যেগুলো আজকে আমরা দেখছি, এরাই রুখে দাঁড়াচ্ছে, এরাই রুখে দাঁড়াবে। আমি আপনাকে ডেফিনেটলি বলছি, আজকে এনসিপিতে যে তরুণরা ছিল, যে তরুণদের দল ছিল, তারা চূড়ান্ত ভাবে এই দেশের তরুণদের স্বপ্ন ভঙ্গ ঘটিয়ে একেবারে চুরমার করে দিয়েছে। ফলে নতুন তরুণরাই গত দেড় বছরে আবার অন্যভাবে জেগেছে। তারা 71-কে বুকে ধারণ করে যা যা করা দরকার সেটার প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলেছে বলে আমরা গণমাধ্যম কর্মীরা জানি। যেহেতু এই দেশটায় গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে লিখতে পারছে না, তাই লেখা যাচ্ছে না, কিন্তু আমরা এই টান উত্তেজনার জায়গাটা টের পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেশকে এই সরকার এখনো পর্যন্ত লজ্জা না পেয়ে, এখনো পর্যন্ত নিজেরা চলে না গিয়ে নতুন আরেকটি সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ উপহার না দিয়ে, তারা কিন্তু ডে বাই ডে আমাদেরকে এক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যেটা খুব ভয়ঙ্কর। এর রেজাল্ট কিন্তু এই সরকার আগের যে কোনো অভ্যুত্থানের চেয়েও ভয়ঙ্কর রকম ভাবে দেখবে বলে আমার মনে হচ্ছে ক্ষুদ্র অভিজ্ঞতায়। অসংখ্য ধন্যবাদ নজরুল কবির, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। প্রত্যাশা থাকবে যে সংঘাত অনিবার্য হবে না। দর্শক ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।